সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জি সুমন মুস্তাফিজ, আপনাকে স্টুডিওতে স্বাগত। আমরা শিরোনাম পড়ে এসে আপনার সাথে আলোচনায় যাব। দর্শক এর সাথে দেখে নিব আমরা আজকের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। শুরুতেই পড়ছি প্রথম আলো শিরোনাম, হাসিনার আনুগত্যের পুরস্কার ঝিলমিলেও রাজুকের প্লট, ছাত্র রাজনীতি বন্ধই থাকছে উপাচার্যকে বর্জ্যের ঘোষণা, কুয়েটে উত্তেজনা। বিতর্কিত ভোটের দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসি ও এসডি, কুয়েটে রাজনীতি নিষিদ্ধই থাকছে, শিরোনাম ছিল দৈনিক ইত্তেফাকের। সমকাল রাতের ভোটের ৩৩ ডিসি ও এসডি, গণহত্যায় নেই আওয়ামী লীগের এমন নেতা পাবেন ক্ষমা। আলোচনায় নাগরিক শক্তি নেতৃত্বে যারা আসতে পারেন, কুয়েটে সব ভবনে তালা, শিরোনাম ছিল প্রতিদিনের। রয়েছে যুগান্তর, শুরুতে ছাত্র ঐক্যে ফাটল, ফ্যাসিস্ট বিরোধী শিবিরে ভাঙনের পদধ্বনি, কুয়েটে নিষিদ্ধই থাকছে ছাত্র রাজনীতি, বহিরাগতদের হামলা সংঘর্ষ, এস আলমের হিসেবে ২.৫ লাখ কোটি টাকার লেনদেন। বণিক বার্তা, সরকারের বিদেশি ঋণ পরিশোধ খরচ বছরে $৬ বিলিয়ন ছাড়িয়েছে। সিনিয়র সচিব পদায়নে আওয়ামী লীগের পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট গোয়িং আফটার অফিসিয়াল ইনভলভড, জেলনস্কি আ ডিটেক্টর, ট্রাম্প। আমরা শিরোনাম দেখে নিলাম। একটি বিষয় নিয়েই যেটি উত্তেজনা চলছে গত পরশুদিন থেকে, কালকে দিনভর আলোচনা ছিল, কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। সেখানে বেশ কিছু দাবি কথা বলা হয়েছিল, দাবি মানা হয়নি এবং সেই জন্য তারা তালা ঝুলছে এবং ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে সবকিছু। আপনার কাছে এই বিষয়ে চলে যেতে চাই। জি, কুয়েটে আমরা জানি যে শুরুটা ছিল দুইটি ছাত্র সংগঠনের একটু বিরোধের মধ্যে দিয়ে। সেখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এক দলের আন্দোলন ছিল শুরুতে, যেখানে তারা ভিসির পদত্যাগ চাচ্ছিলেন এবং তাদের মূল দাবি ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে। তো বলা হয়, অভিযোগ করা হয় যে সেই আন্দোলনে ছাত্র দল তাদের মুখোমুখি অবস্থান নেয়, বাধা দেয় এবং সেখানে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল এরা যুক্ত হয়ে একটা বড় রকমের, যেটা গত পরশু দিনের ঘটনা, যে একটা বড় রকমের সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সেখানে 50 জনেরও বেশি দুই পক্ষের আহত হয়। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, বিশ্ববিদ্যালয় কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। যে সেটির ধারাবাহিকতায় গতকালের যেটা অবস্থা ছিল সেটা হচ্ছে যে প্রশাসনিক ভবন সহ সবগুলো ভবনেই তালা লাগিয়ে দেয় আন্দোলনকারীরা এবং তা ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয় এক পর্যায়ে। এরই মধ্যে আপনার সিন্ডিকেটের জরুরি বৈঠক বসে, যে বৈঠকে সিদ্ধান্ত হয় যে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম, পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। আর এই ঘটে যাওয়া এই সব ঘটনাবলীর তদন্তের জন্য ৩ সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিকে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তো আমরা তদন্ত রিপোর্ট পর্যন্ত ওয়েট করতে হবে আমাদেরকে, যে মূল বিষয়টি জানার জন্য। তবে এই মুহূর্তে যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে আপনার শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়ার পরে শিক্ষার্থীদেরকে স্বাভাবিকভাবেই হল ছাড়তে বলা হয়, তারা হল ছেড়ে চলে যায়। আমরা যতটুকু জেনেছি যে এই মুহূর্তে পরিস্থিতি শান্ত। হ্যাঁ, এবং এটি একটি ধারাবাহিকভাবে যেটা আসে যে একটা বিশ্ববিদ্যালয় শুরু হলে আরেকটি বিশ্ববিদ্যালয় কিন্তু হ্যাঁ সেটা ছড়িয়ে যায়। সেই বিষয়টা যদি সেটা একেবারেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ইস্যু না হয়, ওই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র যদি ইস্যু না হয়, তাহলে দেখা যায় সেটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে লেখাপড়ার সেশন জট। জি, আমরা আশা করব যে এটি এখানেই শেষ হবে। তদন্ত কমিটির রিপোর্টের পরে সিন্ডিকেট ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন এবং যাতে শিক্ষা ব্যাঘাত না ঘটে, শিক্ষার্থীদের সমস্যা না হয়, সেটা তারা বিবেচনা করবেন আমরা আশা করব। আমরা সেটা প্রত্যাশা করি। বিতর্কিত ভোটের দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসি ও এসডি, এটি শিরোনাম আসছে অনেকগুলো। জি, এটি আলোচনায় ছিল কাল দিনভর, এটি আলোচনায় ছিল। তো একটা পর্যায়ে গিয়ে ৬টা বিজ্ঞপ্তির মাধ্যমে এটা জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করেছেন। সেখানে বলা হয়েছে যে
2018 সালে একাদশ সংসদ নির্বাচন, যেটাকে মানে রাতের ভোট হিসেবে বেশি মানে পরিচিতি লাভ করেছে, যেটি সেই ভোটে যারা জেলা প্রশাসক ছিলেন এবং নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন, এই ব্যক্তিদেরকে এটা বলা হচ্ছে যে তারা এই নির্বাচনে অতীত সরকারকে সহযোগিতা করেছে এবং রাতের ভোট অনুষ্ঠানে তারা কাজ করেছে, যেটা যেভাবে সহযোগিতা করা যায় সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তো নিশ্চয়ই এর মানে পক্ষে তথ্য উপাত্ত আছে যে 33 জনকে ওএসডি করা হয়েছে, নিশ্চয়ই হ্যাঁ, তাদের বিপক্ষে এই ধরনের অসততা বা কি বলবো নির্বাচনী করাপশনের অভিযোগ নিশ্চয়ই আছে, তার ভিত্তিতেই হয়তো এটি করা হয়েছে। জি, সামনে নির্বাচন আসছে এবং এখনো যারা আছেন বিভিন্ন দায়িত্বে যারা আছে কর্তা ব্যক্তি, যাদের উপর অনেক কিছু নির্ভর করে, এরকম যদি থেকে যায় সব জায়গাতেই এরকম বিষয়গুলো আসতে পারে। আমরা প্রশাসনের এই জায়গাগুলো কিভাবে ঠিক হবে বলে এইখানে তো নির্বাচন কমিশনের দাবি আছে যে একটি বিষয় হচ্ছে যে নির্বাচনের সময়টাতে মানে তফসিল ঘোষণার পরে স্বাভাবিকভাবেই পুরোটা নিয়ন্ত্রণ, প্রশাসনের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। তো সেটি তারা করবেন এবং তার আগে সংস্কারের যে বিষয়গুলো আছে, সংস্কারেও তাদের কিছু প্রস্তাব আছে এবং রিসেন্টলি যেটা আপনার ডিসি সম্মেলন শেষ হলো, সেখানেও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কথা বলেছেন, তাদের মতো করে তারা দিক নির্দেশনা দিয়েছেন। তো আর সবশেষ হলো সংস্কার, যে সংস্কারটা যদি ঠিকমতো হয় এবং নির্বাচন কমিশন সংস্কারকে নির্বাচন সামনে রেখে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সেই বিবেচনায় আমরা আশা করব, আপনি যেটি বলতে চেয়েছেন যে আগের ধারাবাহিকতাই থাকে কিনা, কারণ প্রশাসনের সব জায়গায় প্রায় আগের লোকজনই রয়ে গেছেন, এটি এই আশঙ্কা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। তবে আমরা আশা করব যে সংস্কার প্রস্তাবনায় যেসব বিষয় উঠে আসবে এবং বর্তমান কমিশনের শক্ত অবস্থান নেই, দুর্নীতিমুক্ত যেন হয়, ফেয়ার ইলেকশন যেন হয়। আপনি সংস্কারের কথা বলছিলেন, আমরা এই বেশ কিছু জনদাবি সামনে এনে বর্তমান অন্তর্বর্তী সরকার 11টি সংস্কার কমিশনের কাজ করেছে এবং সেখানে অনেক কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আমরা যদি এই সংস্কার, নির্বাচন সংস্কারের কথাই বলি, যেহেতু এই বিষয়ে এখন আছি, অন্যদিকে না যাই, সংস্কার কি সঠিকভাবে হচ্ছে বা হতে পারে, আপনি কি মনে করেন? আপনার কাছে জানতে চাই। আমি বুঝতে পারছি সেটি এখনো বলার সময় আসেনি পুরোপুরি। যখন একটি সংস্কার এখন যেটা আছে যে বেশিরভাগ সংস্কারগুলোতে যে কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে আমার যতদূর মনে পড়ে 6টা কমিশন তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। তো সেগুলো যাচাই বাছাই হবে এবং তারপরে সেগুলো অনুমোদন হওয়ার পরে বিষয়টি পরিষ্কার হবে যে এই সংস্কারটা হলো এক্স্যাক্টলি। তবে মানে যেভাবে চলছে একটু সময় লাগছে, বাট যেভাবে কাজ চলছে আমি আশাবাদী যে এই সংস্কারের মধ্য দিয়ে ভালো কিছু পাবো আমরা। সব কয়টি যে সংস্থাগুলোতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা পুলিশ বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিচার বলেন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, আমার বিশ্বাস যে সবগুলো সংস্কারই কার্যকর হবে, যার ফল পাবে দেশবাসী। জি, আমরা নির্বাচন বিষয়ে জানি যে যতটুকু বলা হয়েছে সরকারের পক্ষ থেকে যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়, এখন থেকে ডিসেম্বর সময় খুবই বেশি নাই। আপনি কি মনে করেন এর মধ্যে সংস্কার করা সম্ভব? হ্যাঁ, নির্বাচন কমিশনটাকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সংস্কার বলতে মানে কোনো অবস্থাতেই কোনো সেক্টরেই আমূল সংস্কার সম্ভব নয় এবং আমূল সংস্কারের উদ্যোগ এই সরকারের নেওয়াও ঠিক নয়। আমূল সংস্কার একটি প্রতিষ্ঠান, একটি কাঠামোকে আমূল সংস্কার করতে পারে একটা নির্বাচিত সরকারই, কারণ আমূল সংস্কারে গেলে সেখানে আপনার কনস্টিটিউশনাল কনফ্লিক্ট তৈরি হতে পারে, যেখানে সংবিধান সংশোধনের দরকার হবে। সুতরাং সেই কাজটি আমি মনে করি যে নিশ্চিতভাবেই নির্বাচিত একটি সরকারের কাজ, যেটা একটা অন্তর্বর্তী সরকারের পক্ষে যেটা কঠিন এবং আমি মনে করি ঠিক নয়। তা আমরা জানি যে সেইভাবে বর্তমান সরকার এগোচ্ছেও না। তারা প্রাথমিক সংস্কারটাই মানে শেষ করবে, করে তারা ঘোষিত নির্বাচন সময় বা দেশবাসীর চাওয়া, রাজনৈতিক দলগুলোর চাওয়ার অনেক কিছু বিষয় রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ।